এটা একটি মাছের ট্যাঙ্ক, এটার ভিতরে তেলাপিয়া মাছ দিই, কারণ তেলাপিয়া মাছটা আমাদের খুবই চমৎকার একটি দেশি চিকেনের মতো কাজ করে, এবং এই মাছের টেস্ট বাজারের মাছের চাইতে অনেক অনেক গুণ বেশি। শাইখ সিরাজের যে ছাদ বাগানটা শুরু আমার ছাদ দিয়ে শুরু, আমার মাথায় ওইটাই ঘুরতেছিল কিভাবে আমি আমার এই সবজির এই ব্যাগটাকে আমি মাছের পুকুরে বা মাছের ট্যাঙ্কের সাথে আমি লিঙ্ক করতে পারি। একটা ছাদ কৃষি আপনাকে কতভাবে উপকৃত করতে পারে যদি আপনি এই ছাদ কৃষিটা না দেখেন বা এই ছাদ কৃষির ভিডিওটা না দেখেন। এক কথায় অসাধারণ বলতে গেলে এখানে ফল গাছ থেকে শুরু করে সবজি গাছ থেকে শুরু করে আখ থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা মাছ এবং সবজির একটা একদম কম্বাইন্ড একটা প্রসিডিওর আমরা এখানে দেখাবো আপনাদেরকে। এক কথায় বলতে গেলে আমার এই ছাদ কৃষিটা বা এই ছাদ বাগানটা খুবই পছন্দের। এর আগেও আমার একবার আসা হয়েছিল, তবে এটা খুবই দুর্দান্ত। সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো যে এইখানের মধ্যে সব কিছু অর্গানিকভাবে তৈরি করা থাকে, এবং এটা হলো আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল সালাম স্যারের, এবং স্যার খুবই দুর্দান্ত এবং খুবই শৌখিন একজন মানুষ, যার কারণে এই ছাদ বাগানটা এতটা সুন্দর করে সজ্জিত করা হয়েছে। আর আরেকটা ব্যাপার হলো যে সবচেয়ে যে বড় ব্যাপারটা হলো যে সেটা হলো যে সব কিছুই কিন্তু একটা ছাদ কৃষি শুধুমাত্র ছাদ কৃষি না, এখান থেকে আপনি যেই কোনো ধরনের সবজি থেকে শুরু করে ফলমূল আপনি আপনার বাচ্চাদের জন্য, আপনি আপনার প্রিয় মানুষদের জন্য সব কিছু কিন্তু এখান থেকে সরবরাহ করতে পারবেন। বাজারে যেটা হয় কি আমাদের সব সময় অর্গানিক জিনিসটা আমরা হাতের কাছে পাই না এত সহজে, কিন্তু আমরা এখান থেকে যখন একদম ভালো মতো যখন নিজের জিনিসটা থাকে। আর আরেকটা ব্যাপার হলো কি সকালবেলা আপনি যখন একদম ঘুম থেকে উঠে যখন ছাদে আসবেন তখন যে মনের মধ্যে যে রিফ্রেশটা কাজ করে এটা আপনি অন্য কোথাও পাবেন না। তো ছাদ বাগান ছাদ কৃষি নিয়ে এটা নিয়ে অনেক পজিটিভ নেগেটিভ অনেক কথা আছে, তবে আমরা যদি পজিটিভ সেন্সে চিন্তা করি এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। শুধু আসলে আমাদেরকে খাবার সরবরাহ করতেছে বিষয়টা তা না, অক্সিজেন সরবরাহ করতে অনেক বেশি হেল্প করে। যেই পরিমাণ তাপ এবং কার্বন ডাইঅক্সাইড বিশেষ করে শহরাঞ্চলে আমরা জানি যে ঢাকাতে যেই পরিমাণ আমাদের নগরায়ন তৈরি হয়, এই জায়গাটায় আমাদের ছাদ বাগানের গুরুত্ব কত বেশি। আশেপাশে কোনো গাছ না থাকলেও যখন আমরা এই ধরনের ছাদ কৃষি বা ছাদ বাগান তৈরি করে থাকি তখন আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করে এই অক্সিজেনগুলো সরবরাহ করে। তো আমাদের এই ছাদ কৃষি ছাদ বাগানের কার্যক্রম আজকে থেকে শুরু হচ্ছে এবং এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, চলুন আমরা দেখে আসি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনার ছাদ বাগানে অনেক প্রশংসা শুনলাম, এই জন্য চলে আসছে, ছুটে আসছে আপনার কাছে। স্যার আমাদেরকে এখন এক এক করে আপনাকে একটু কষ্ট করে দেখানো লাগবে সব কিছু। ধন্যবাদ আমার এখানে আসার জন্য। হ্যাঁ অবশ্যই সবার জন্য এটা অবশ্যই দেখাবো এবং কথা বলবো। স্যার শুরুটা আসলে কত সালে করছিলেন বা কেন আসলে মনে হলো যে একটা ছাদ বাগানের প্রয়োজন আছে আপনার কাছে, এটা মনে হয়েছিল? এটা 2010 সালে আমি একটি প্রোগ্রামের কারণে আমি ফেনীতে গিয়েছিলাম। সেইখানে যাই দেখি যে একটা টব ভেঙে গেছে। সেই টবটা তারা একটা চালের বস্তা যেরকম আছে তার মধ্যে কিছু মাটি রেখে ওই বস্তার ভিতরে টবটা রেখে দিয়েছে। সেখানে একটি পুঁইশাক গাছ। আমার মাথায় স্ট্রাইক করলো, আরে বস্তায় তো এরকম টবে তো করি আমরা, ড্রামে করি, সেখানে খরচ আছে, কিন্তু বস্তাগুলো তো অনেক সস্তা, 2-4-5 টাকায় পাওয়া যায়। তাহলে আমি ওই 10 সালেই আমি আইসা আমার ছাদে সামনে রোজা রাইখা ভাবলাম যে রোজার সময় আমার কাঁচামরিচ বেগুন যাতে কিনতে না হয় এবং অন্য সবজি আমি 50টা বস্তায় 10 রকমের সবজি দিয়ে দিলাম। এবং চমৎকার প্রোডাকশন, বেগুন কাঁচামরিচ তো কিনতে হয়নি, বরং প্রতিবেশীদের সাথে শেয়ার করছি। তো এইটা আমাকে আরও উদ্বুদ্ধ করলো, এবং শীতের সময় আমি 10টা সবজি, শীতের সবজি 100টা বস্তায় আমি দিলাম। এবং এইটা এত চমৎকার, একটা বস্তার মধ্যে 13টা ফুলকপি, 13টা বাঁধাকপি, 13টা অন্য ইয়েগুলো, এবং যেটা কলমি শাক সেটা একদম আরও চারদিকে বস্তার উচ্চরে চারদিক দিয়ে ছড়াই দেওয়া পাহাড়ের মতো। তো এইটা আমাদের বন্ধু বান্ধব 2-4 জন যখন এটা দেখলো, দেখার পরে তারা এই চ্যানেল আই তাদের কাছ থেকে জানতে পারছে। তো চ্যানেল আই ময়মনসিংহের যে প্রতিনিধি সে চলে আসলো, এসে এইটা দেখে এবং ভিডিও করলো, বলে স্যার আজকে 5টা নিউজে যাবে, যদি এইটা বস দেখে তারপরে শাইখ সিরাজ দেখে তাহলে 1 সপ্তাহের মধ্যে চলে আসবে। ইনফ্যাক্ট শাইখ সিরাজ পরের দিন রাত্রে আমাকে ফোন দিল, পরের দিন চলে আসছে। এত সুন্দর। এবং শাইখ সিরাজের যে ছাদ বাগানটা শুরু আমার ছাদ দিয়ে শুরু 10 সালে, এবং 2010 সালে, এবং এটা হলো ডিসেম্বর মাস, ইয়েস। তো সেইখানে অদিত্য শাহিন যে
তারে আমি জিজ্ঞেস করলাম যে এইটা যে এখন শুট করলেন কবে এটা টেলিকাস্ট করবেন? তো উনি বললেন যে সাধারণত আমাদের যে লিস্ট আছে এবং এটা তৈরি করতে একটু সময় লাগে, এই মাসখানেক লাগবে। কিন্তু ওনারা 22 তারিখে শুট করছে, ওনারা 24 তারিখে এটা টেলিকাস্ট করেছে, মাত্র 2 দিন সময়ের ভিতরে টেলিকাস্ট করেছে, এবং এতটা বেশি মানে উৎসাহিত এবং ইয়া ছিল। তো এইটা আমাকে উদ্বুদ্ধ করলো। তখন আমি, এটা তো আমার মাটিতে সবজি চাষ ছিল এবং ফ্যামিলি ফিডিংয়ের জন্য ছিল, অর্গানিক সবজি খাওয়াবো যাতে বাজারের কেমিক্যাল মুক্ত সবজি, পেস্টিসাইড মুক্ত সবজি, এইটা ছিল উদ্দেশ্য। কিন্তু আমার কিছু বন্ধু বান্ধব কলিগ যারা এগ্রিকালচারের গবেষণায় বা টিচিংয়ের সাথে যুক্ত আছে, তারা বললো যে সালাম তুমি তো ফিশারিজের মানুষ, তো তুমি কেন এই এগ্রিকালচারের মধ্যে গবেষণায় চলে আসলা? তাই বললাম স্যার এটা তো আমার গবেষণা নয়, এটা আসলে আমার ফ্যামিলি ফিডিং শখের, এবং ছাদটা পড়ে আছে সেই জন্য ছাদে করলাম। তো এরপরে আমি আমেরিকায় গেলাম, টেক্সাস ইউনিভার্সিটিতে। আমার মাথায় ওইটাই ঘুরতেছিল কিভাবে আমি আমার এই সবজির এই ব্যাগটাকে আমি মাছের পুকুরে বা মাছের ট্যাঙ্কের সাথে আমি লিঙ্ক করতে পারি। এবং ওইখানে আমি যাই দেখলাম আমার যে ল্যাব ছিল, ল্যাবের পাশেই একটা হাইড্রোপনিক ল্যাব ছিল। তো আমি পারমিশন নিয়ে কর্তৃপক্ষের প্রতিদিন সকাল এবং বিকাল যাওয়ার সময় এবং আসার সময় ঢুকতাম, এবং মাথায় এটা ঘুরতে থাকতো কিভাবে আমি এটা লিঙ্ক করতে পারি। তো এবং ফিরে এসেই আমি এই সবজি এবং মাছ একসাথে শুরু করলাম। এটা যেহেতু ইন্টিগ্রেটেড অ্যাকোয়াকালচার এগ্রিকালচার, সেজন্য এখন আমি আমার রিলিমের মধ্যেই আছি। আমার অনেক সুন্দর আপনি দেখাইছেন একটু আগে, আমরা আবারও দেখবো আপনার সাথে, আরো মানে শুনবো আসলে এটা কিভাবে হয়েছে। স্যার এছাড়াও দেখলাম যে কমলা লেবু থেকে শুরু করে ড্রাগন ফল, আপনাকে কিরকম বেনিফিট দেয় ছাদ বাগানটা? আসলে ওই যে প্রথমে আমি যেটা বললাম যে আমরা অর্গানিক খেতে চাই, বিষমুক্ত খেতে চাই, সেইটার থেকেই আমার এই আমার ক্ষুদ্র যে প্রয়াস সেইটা। এই ড্রাগন ফলটা আমি 12 সালে এইটার বীজটা আমি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা মেলা হয়েছিল, সেখানে 210টার মতো স্টল এসেছিল, সেখানে সাতক্ষীরা থেকে ওয়াহাব নার্সারি যে এসেছিল তাদের কাছে আমি 200 টাকাতে কিনেছিলাম। এবং পরের বছর থেকে আমি যে ফল খাচ্ছি 13 সাল থেকে, এবং এখন পর্যন্ত আমার বাসার ছাদে রয়েছে, আমার এই অফিসের ছাদে রয়েছে, এবং বেসিক্যালি আমি ড্রাগন ফল কিনে খাই না, এই ফলটা খাই কারণ এটা অনেক সুমিষ্ট। আমি এগ্রিকালচারে আমাদের স্যাররা আছে তাদের সাথে শেয়ার করেছি, বা বন্ধু বান্ধব যাদের সাথে শেয়ার করেছি তারা স্বীকার করেছে যে এটা খুব সুমিষ্ট। তার কারণ হলো এখানে আমরা চেষ্টা করি কেমিক্যাল সার যতটা কম দেওয়া যায়, সেখানে আমরা ভার্মি কম্পোস্ট দিই, আমরা গোবর দিই, কেঁচো সার দিয়া আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। কোনো রকমের কেমিক্যাল, কোনো রকম ফার্টিলাইজার, কোনো রকমের মানে কেমিক্যাল যেটাকে আমরা বলছি যে পেস্টিসাইড, সেটা ব্যবহার করি না, যার ফলে এটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে যে আমি একটা ফার্মে ভিজিটে গেছিলাম, সেখান থেকে আমরা ওইখানে চারা কিছু নিয়ে আসলাম, এবং কমলাটা এটাও খুব সুমিষ্ট, এবং এটা নিয়ে এসে করলাম। ওই আমার বাসার ছাদে ছিল, এইখান থেকে এখন নিয়ে আসছি, যদিও এবারের সাইজগুলা এবং সংখ্যা একটু কম, হয়তো বৃষ্টি বাদলা বেশি হওয়ার কারণে এটা এবার একটু কম। এখন কি কি ফল আছে এই বাগানের মধ্যে আপনার? আমার এখানে ফলের ভিতরে ড্রাগন আছে, কমলা আছে, তারপরে আমার আতা আছে, আমার ফিলিপাইনের একটি আখ, সেই আখটা আছে লাল রঙের, আমার ওই যে মালবেরি যে ইয়াটা তুত ফল যেটাকে বলে সেই ফলটা আছে। আর সবজির ভিতরে বিভিন্ন ধরনের সবজি আছে, পুঁই শাক আছে, ঢেঁড়স আছে, মরিচ আছে, বাকচই একটা শাক, চাইনিজ শাক, সেই শাকটা আছে আমার নিচে, ঢেঁড়স, পুঁই শাক, পুদিনা, অরেগানো, তারপরে হচ্ছে মিষ্টি আলু শাক, এগুলা আরো 3-4 রকমের শাক। ফিলিপাইনে একটা একটু আমরা দেখে আসি, চলুন স্যার। স্যার এটার কোনো আলাদা কোনো, স্যার একটু দেখে শুনুন স্যার, এটা আলাদা কোনো বৈশিষ্ট্য আছে এই একটা? হ্যাঁ, আলাদা বৈশিষ্ট্য হলো এটা এত সুমিষ্ট, এত সুমিষ্ট এবং নরম, যেটা টেস্টটা গুড়ের চাইতে কম না মিষ্টি, বা টেস্টটা একটু অন্যরকম। আমি তো আখ পাগল একজন মানুষ, আখ খুব পছন্দ করি। আমাদের দেশের বাড়িতে প্রচুর আখ হইতো, ছোট সময় এক এক দিনে 4-5টা আখ খেয়ে ফেলতাম। তো এই আখটা আমি একজনকে দেখলাম ছাদ বাগানে করতেছে, আমিও একটি ইন্ডাস্ট্রিতে গেছিলাম, সেখানে ছাদ বাগানে আখ আছে, এই আখ না। তো আমি মনস্থির করলাম যে আমি ছাদ বাগানে আখ করব। তো পরের দিনেই দেখি ফেসবুকে একজন দিয়েছে আমার কাছে ফিলিপাইনের কালো আখটা আছে, চারা যদি কারো লাগে নিতে হবে, নিতে পারেন। তো আমি তাকে দিলাম, দেওয়ার সময় স্যার, উনি আমাদের ফিশারিজের ছাত্রী, সে গোপালগঞ্জে। তো সে বললো স্যার আমার কাছে চারা আছে, আমি কি পাঠাই দেবো না আপনি আসবেন? মানে আল্লাহর কি রহমত, আমি পরের দিনেই গোপালগঞ্জে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা বোর্ডে যাওয়ার কথা, গেলাম, ওই চারাটা নিয়ে আসলাম। এটা প্রায় 3 বছর
এবং আমার ছাদে এটা করছি, এবং আমি যাদের সাথে শেয়ার করছি তারাও এক বাক্যে স্বীকার করেছে যে এত চমৎকার আখ তারা আগে কখনো খায়। দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ, এগুলো খুবই unique চমৎকার, colour। খুবই চমৎকার, মিষ্টি এবং সফট, খুবই নরম। জি স্যার। স্যার আতা ফুলের গাছে আমরা আসি। প্লিজ। তাহলে অনেকগুলো ফলের গাছ এখানে রোপণ করা হয়েছে আপনার। স্যার আতা মনে হয় নাই এখন গাছে। তা এই মুহূর্তে নাই, ফুল আসছে, আমরা ফুলটা দেখতে পাচ্ছি। এই ফুল গত বছর আমার প্রায় মনে হয় যে 100-র উপরে ফল আসছিল, তার মধ্যে কিছু পাখি খেয়েছে, আমরা হয়তো সময় মতো তুলতে পারি নাই, আমরাও কিছু খেয়েছি এবং খুবই মিষ্টি। এইটাও আমরা ওই যে আমাদের শেরপুরে যে আমাদের ভদ্রলোকের নাম ভুলে গেলাম, যে আতা কমলা লেবু চাষ করে, যে ওর বাগান থেকে, ওর এখান থেকে নিয়ে আসছি এবং ভালো জাত। হযরত আলী ভাই। হযরত আলীর কাছ থেকে নিয়ে আসছি, তো সেইটা ওই মালবেরি এইটাও তার কাছ থেকে নিয়ে আসা এবং ভালো, খুবই চমৎকার আতা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছটা বেশ জাকড়া হয়েছে এবং প্রচুর ফল গত বছর পেয়েছি প্রথম। তো এই বছর আশা করছি ওরকমই ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ। হযরত আলী ভাইয়ের একটা প্রতিবেদন আমি করছিলাম এবং এটা মানে মানুষ অনেক পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো মাল। এটা হলো মালবেরি। তো আসলে আমরা অর্গানিক অ্যাড্রেস করি, তো আমরা কোনো কেমিক্যাল সার ব্যবহার না করার কারণে ফলটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু ফলটা খুবই সুমিষ্ট এই মুহূর্তে, বেশ সুমিষ্ট ফল এটা। যদিও তুত ফল বা মালবেরি আমরা বলি, খুবই সুমিষ্ট ফল। তো ছোট হইলেও আমি যেহেতু মিষ্টি পাই এবং যখনই আসি তখনই আমি এটা একটু খাই, যার ফলে খুবই আনন্দ লাগে যে আমি আসলাম এখানে, একটা আমার ছাদ বাগান আমাকে কিছু উপহার দিচ্ছে। অবশ্যই এইটাই আমার কাছে ভালো লাগে, সেজন্য এটা রেখেছি। স্যার এই যখন আপনি নতুন প্রথম 2010 সালে দিয়েছিলেন, তখন কি মনে হয়েছিল যে এটা আমাকে অক্সিজেনের সরবরাহ দিতেও হেল্প করবে, এরকম কিছু মনে হয়েছিল? প্রাথমিকভাবে আমার মনে হয়নি, কিন্তু যখন আমার ছাদটা পুরোপুরি আমি অ্যাকোপনিক্সে এবং বস্তায় সবজি বা টবে আমি সবজিতে পরিপূর্ণ করলাম, তখন আমি দেখলাম যে এটা এত সুন্দর সবুজ। আমার পাশাপাশি 3টা বিল্ডিং, 2টা বিল্ডিং গুগল ম্যাপে দেখা যায়, আমার বিল্ডিংটা গুগল ম্যাপে দেখা যায় না, কারণ ডিউ টু ভেজিটেশন, অন্য ভেজিটেশনের সাথে মিলে গেছে। তখন আমার এখান থেকে প্রচুর ভিজিটর আসতো, বাইরের থেকে, ইন্ডিয়া থেকে আসছে, নেদারল্যান্ড থেকে আসছে, জার্মানি থেকে আসছে, আমাদের সাত্তার মন্ডল স্যার উঠছেন এবং অন্যান্য স্যাররা যারা বিদেশের আসছে, তারা বলছে তোমার এটা তো চমৎকার একটা ইয়ে, এবং এখানে তো আসলে অন্যরকম একটু ভালো লাগতেছে, কারণ তোমার এখানে নতুন নতুন অক্সিজেন তৈরি হচ্ছে। সেই অক্সিজেন তৈরি হচ্ছে, পরিবেশকে তুমি অ্যাড্রেস করতেছো, তোমার এইটার কারণে পরিবেশ সুন্দর থাকতেছে, ছাদটা ঠান্ডা থাকতেছে, এবং বেসিক্যালি আমি পাশের ছাদ থেকে আমার ছাদে 3 ডিগ্রি টেম্পারেচার কম পাইছি ওই সময়। টপ ফ্লোরে যারা থাকে তাদের জন্য খুব একটি আরামদায়ক একটি পরিবেশ সৃষ্টি করে ছাদ বাগান। এবং আমার এটাতে আরো মজার ঘটনা যে অ্যাকোপনিক্স যেটা আমরা দেখছি, এখানে যেহেতু পানিটার একটা রিসার্কুলেশন হয়, এই রিসার্কুলেশন হওয়ার ফলে পানিটা বাষ্প হয়। পানিটা যখন বাষ্প হয় তখন ওইখানে তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রাকে এসে শোষণ করে, শোষণ করার ফলে ওই পরিবেশের তাপমাত্রাটা কমে আসে। এটা হচ্ছে একটা বড় এইটার গুণ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটি মাছের ট্যাঙ্ক। এই মাছের ট্যাঙ্কে আমরা এটার ভিতরে তেলাপিয়া মাছ দিই, কারণ তেলাপিয়া মাছটা আমাদের খুবই চমৎকার একটি ইয়া হিসেবে কাজ করে, এই দেশি চিকেনের মতো কাজ করে, সেই জন্য আমরা এইটা এখানে এটা আমরা ব্যবহার করি। আর এই পানিটাকে আমরা ছোট্ট একটি পাম্পের মাধ্যমে, আমরা এটা সাইট ওয়াটের একটি পাম্প, এই পাম্পটাকে আমরা দিয়ে এই পানিটাকে আমরা এই যে এখানে আমরা 3টা ইয়া দেখতে পাচ্ছি, আমরা 3টা পাত্র, এই 3টা পাত্রে আমরা পুঁইশাক লাগিয়েছি এবং পুঁইশাকটা লাগিয়েছি ইটের খোয়ার ভিতরে, এখানে কোনো রকম মাটি নেই। এই মাছের ট্যাঙ্কে মাছ প্রায় প্রতিনিয়তই সারাদিনেই সে খায় এবং সারাদিনে সে মলত্যাগ করে, অর্থাৎ স্পেসিস যেটা হয়, সেইটা হওয়ার সাথে সাথে অ্যামোনিয়া তৈরি হয়। এই অ্যামোনিয়াটা মাছের জন্য, গাছের জন্য হচ্ছে বিষাক্ত। এইখানে এই খোয়ার ভিতরে প্রকৃতি থেকেই নাইট্রোসোমোনাস গ্রুপের এক ধরনের ব্যাকটেরিয়া বাসা বাঁধে। তারা ওই অ্যামোনিয়া ভেঙে তাদের জীবনযাপন পরিচালনা করে এবং সেইখানে তারা নাইট্রাস অক্সাইড তৈরি করে, সেইটাও গাছের জন্য, মাছের জন্য বিষাক্ত। তখন নাইট্রোব্যাক্টর নামে আরেক গ্রুপ ব্যাকটেরিয়া আইসা এই নাইট্রাস অক্সাইডকে কনভার্ট করে নাইট্রেট করে। এই নাইট্রেটটা হচ্ছে এই গাছের জন্য খাবার এবং মাছের জন্য পরিষ্কার একটি পরিবেশ সৃষ্টি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানিটা খুবই স্বচ্ছ এবং কোনো গন্ধহীন। এখানে আপনি মাছটা যদি ধরেন, এই মাছেও কোনো গন্ধ নেই,
অনেকেই বলতে পারেন যে মাছে গন্ধ নেই কেমনে, মাছের গায়ে তো অবশ্যই গন্ধ থাকবে, কিন্তু এখানে এই ব্যাকটেরিয়ার কার্যকলাপের ফলে মাছের গায়ে কোনো রকমের অ্যামোনিয়া বা নাইট্রাস অক্সাইড, নাইট্রেট কোনো কিছুই থাকে না। না থাকার কারণে মাছটা গন্ধহীন, এবং এই মাছের টেস্ট বাজারের মাছের চাইতে অনেক অনেক গুণ বেশি। আপনার কি মাছ খাওয়া হয়? হ্যাঁ, আমি রেগুলারই খাই, এবং আমাদের যারা মেহমান আসে, বিশেষ করে বড় বড় মেহমান বাইরের থেকে আসে, আমার বাসায় আসে, তাদের সাথে আমরা শেয়ার করি। এর আগে আমরা প্রজেক্ট চালিয়েছি, FAO থেকে এসেছিলেন, এবং জাপানের এমবেসির যে সেকেন্ড মহিলা ছিলেন পজিশনে, উনি এসেছিলেন আমাদের প্রজেক্টে, FAOর প্রজেক্টে। জাপানের ফান্ডে আমরা সেইটা হাওড় এলাকায় চালিয়েছিলাম। উনি সহ FAOর যে কান্ট্রি ডিরেক্টর, তারা সহ আমরা এটা করেছি বারবিকিউ করে। ওনারা স্বীকার করেছেন যে ইয়েস, ইটস এ ভেরি ডেলিকেট ফিশ, এবং টেস্ট খুবই অন্যদের চাইতে ভালো। তো এটা এছাড়াও আরো আমরা, আমাদের কলিগরা আছে, আমাদের বিভিন্ন সময় কলিগদের সাথে, বাসায় যারা গেস্ট আছে, তাদের সাথে আমরা হোল ফিশটাকে গ্রিল করি, হোল ফিশটাকে আমরা ফ্রাই করি। এটা খুবই ইউনিক যে একেবারে ছাদের মধ্যে যে আসলে মাছ চাষ হয়, এটা খুবই পুরা এনভায়রনমেন্টটাকে আমরা ছাদে নিয়ে আসছি। হ্যাঁ, অর্থাৎ একটা পুকুর বা একটা নদী বা একটা বিলের যে পরিবেশ, টোটাল পরিবেশটাকে আমরা ছাদে নিয়ে আসছি, এবং এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। কারণ এখানে কোনো রকমের পরিবেশ দূষণ করে এরকম আমরা কোনো দূষিত পদার্থ বা পানি আমরা পরিবেশে ছাড়ি না। কারণ এইটা সারা বছরে একবারও আমরা পানি পরিবেশে ছাড়ি না, পরিবর্তন করি না। তাহলে এখানে যে এই যে রিসাইকেলটা হচ্ছে, যার ফলে পানিটা পরিষ্কার থাকতেছে শুধুমাত্র ইভাপোরেশনের ফলে। স্যার, সবজি কি বেগুন আর কাঁচামরিচ কি শুধু আছে, নাকি আরো অনেক সবজি এখানে? এই জায়গাটায় আমাদের করলা ছিল, আপনি করলা গাছ দেখতে পাচ্ছেন, যে করলা প্রায় শেষ। আমার চিচিঙ্গা এবং ধুন্দুল ছিল, এখানে আমরা গাছ দেখতে পাচ্ছি। তো এটা খাওয়া শেষ হয়ে গেছে, সাধারণত 3-4 মাস পরে ওটা থাকে না। এখন আমরা এটা তুলে আবার অন্য সবজি দিব। এখানে আমরা কাঁচামরিচ খাচ্ছি রেগুলার, এবং কাঁচামরিচ দেখতে পাচ্ছ যে মোটামুটি বেশ ভালোই ফলন। আমার একটি পরিবারের জন্য আরো 2-1 জায়গা আছে, যথেষ্ট সেই ফলনটা আমরা পাই। আলাদা কোনো টেস্ট বা আলাদা কোনো, এইটা কাঁচামরিচ ঝাল এইটাই, কিন্তু আলাদা টেস্টটা ওইভাবে বোঝা যায় না। অন্য সবজি যেরকম ভালো বোঝা যায়, তার টেস্টটা খুবই চমৎকার হয়, কিন্তু কাঁচামরিচের ক্ষেত্রে ঝালটা ছাড়া অন্যটা বোঝা একটু কঠিন। বেগুন কি খাওয়া হয় আপনাদের? বেগুন আসলে প্রচুর বেগুন হয়। এবার প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের বেগুন কিছুটা ডিলে হয়েছে। এখানে আমরা আরেকটি বেগুন দেখতে পাচ্ছি, কিন্তু এই পুষ্টি ওয়াশ হয়ে যায়, ধৌত হয়ে যায়, তো যার ফলে আমাদের এখানে হয়েছে। এখানে আমরা যে বেগুন যে হারভেস্ট করেছি সেগুলা প্রচুর মোটা দেখা যাচ্ছে, এবং আরো কুড়ি আসতেছে, এবং আশা করি যে আবার 7-10 দিন পরে আমরা আবার বেগুন হারভেস্ট করতে পারবো। কারণ প্রচুর বৃষ্টি হওয়ার ফলে এখানে যে পুষ্টিটা জমা হয়েছিল, সেই বৃষ্টিতে এটা ওয়াশ ধুয়ে চলে গেছে, সেই জন্য এই মুহূর্তে কম আছে। আপনাদের তো তাহলে সবজি জিনিসটা বাইরে থেকে খুব বেশি আসলে করা প্রয়োজন হয় না, এখান থেকে বেশিরভাগ এই ক্ষেত্রে আমার দরকার হয় না। যেমন ঢেঁড়সটা এই মুহূর্তে আমার এত বেশি সারপ্লাস, এত বেশি আছে, এটা আমি একদিন পর পর ঢেঁড়স উঠাইতে হয়, তা না হলে ঢেঁড়স গাছে পেকে যায়, সে বাতি হয়ে যায়। তার ফলে প্রতিদিন যে উঠাই, আমি প্রতিদিন প্রায় সকালে ঢেঁড়স ভাজি খাই প্রতিদিন, তারপরেও শেষ হয় না। তখন আমরা আমাদের কলিগদের সাথে, আমাদের প্রতিবেশীদের সাথে আমরা ভাগ করে খাই। স্যার, এখনকার যুগে এই যে জেনারেশন যারা আছে, এরা আসলে গাছের প্রতি তেমন একটা আগ্রহ নাই, এই যে প্রাকৃতিক পরিবেশের প্রতি খুব একটা আগ্রহ থাকে না, আর মোবাইলের প্রতি অনেক বেশি জেনারেশনটা আসক্ত থাকে। আমাদের উদ্যোগটাই হলো, একটা বড় অংশ হলো যে তাদেরকে এই দিকে একটু ঝুঁকানো বা এই দিকে নিয়ে আসা। এটা আপনার কাছে কি মনে হয় যে আসলে কিভাবে এটা করলে আরো বেটার হয়? আসলে এই যেই কথাটা বললে যে ওদের আগ্রহ নাই, আসলে এইটাতে আমি পুরোপুরি বিশ্বাসী না। এই কারণে তাকে আমরা আগ্রহীত করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তাই আমাদের ব্যর্থতাকে আমরা কাটাইতে পারি এই যে একটা একেবারেই মডার্ন একটা টেকনোলজি। এই টেকনোলজি যখন তাদেরকে আমরা ইন্ট্রোডিউস করব, তাদের সাথে শেয়ার করব, তখন তারা এটা আগ্রহী হবে। কারণ আমরা আমেরিকায় দেখেছি, সেইখানে তাদের ক্লাসরুমে এইটা করা হয়, বাচ্চাদের দিয়ে একটি লেটুচের বীজ বপন করা হয়, একটি ছোট্ট মাছ ছাড়া হয়, তারা মাছকে খাবার দেয়, ওই যে লেটুচের বীজ থেকে চারা হচ্ছে, বড় হচ্ছে, মাছটা খাচ্ছে, বড় হচ্ছে। তাদের দুপুরের ডাইনিংয়ে তারা এই মাছ, লেটুস এবং অন্যান্য সবজি ব্যবহার করে, তারা বাচ্চারা নিজেরাই হারভেস্ট করে, এবং বাচ্চারাই ওটা খাওয়া দাওয়ায় ব্যবহার করে, এবং তাদের ভিতরে প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে। এবং অবাক করা একটা বিষয় হচ্ছে যে এইসব ছেলে মেয়ে এই অ্যাকোয়াপনিক্স নিয়ে কাজ করছে, বছর শেষে দেখা যাচ্ছে তাদের বায়োলজি, ম্যাথ এবং ফিজিক্সে তাদের মার্কস অন্যান্য ছাত্র যারা নেয়নি তাদের কাছ থেকে 15 থেকে 25% নাম্বার বেশি।
এইটা কারণ হলো তারা ওই যে পৃথিবীর যে Practical কাজ। আদার যে কম্পিউটার মোবাইল বা অন্যান্য যে ব্যাপার সেইটাতে তাদের মনোনিবেশ হচ্ছে না, তারা এই অ্যাকোপনিক্সের প্রতি মনোনিবেশ করতেছে, যার ফলে তাদের সারাদিন শেষে তাদের পড়ায় মনোনিবেশ হচ্ছে এবং তাদের মার্কস বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা যদি আমাদের প্রতিটা স্কুলে আমাদের এটাকে সেট আপ করতে পারি, তাহলে ছাত্ররা যখন এটা দেখবে, এটা একটা আগ্রহ হবে, তখন তার মোবাইল আসক্তি থেকে এখানে আসক্তি হবে, বরং এইটাতে আরো বেশি পরিমাণে তারা হবে, কারণ দেখবে যে জীবিত একটা জিনিস তারা এখান থেকে পাচ্ছে, মাছ সবজি এটা তারা পাচ্ছে তারা নিজেদের হাতে। আরেকটা বিষয় হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে আমাদের একটি ল্যাবের দরকার নেই, বায়োলজি ল্যাব, ইকোনমিক্স ল্যাব, ফিজিক্স ল্যাব, ফিশেস ল্যাব, সেগুলোর দরকার নেই, এইটার মাধ্যমে হবে। কারণ এখানে আমরা যে কেমিস্ট্রিতে ল্যাব করি সেখানে আমরা একটা লবণ আইডেন্টিফাই করি, আমরা পিএইচ মাপি, আমরা অক্সিজেন মাপি, এইখানে একটা মিটারের মাধ্যমে বাচ্চারা মাপবে, 3 ক্লাসের ছেলেমেয়েরা মাপবে 3 সময়ে এবং 3 রকমের ডাটা পাবে, কারণ এটা তো কনস্ট্যান্ট না, অবশ্যই এটা চলমান একটি প্রক্রিয়া। এবং গাছে আজকে একটা ছেলে ফুল দেখে গেল, পরের দিন একটা ছেলে এসে ফল পাবে। যে এইখান থেকে আমেরিকাতে এরা বলছে স্টেম এডুকেশন, স্টেম এডুকেশন অর্থাৎ এখানে যে সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট এইখান থেকে শেখা যাবে, প্র্যাকটিক্যাল এবং থিওরি, যার ফলে আমার ছাত্ররা অবশ্যই এখানে আমাদের যে জনগোষ্ঠী তারা আকৃষ্ট হবে এবং তারা এইটাতে ছাদের অন্যান্য যে বাগান তার চাইতে এটাতে অনেক বেশি হবে এবং তারা দেখা যাবে যে কোনো কৃষক যে কোনো তারা এটাতে আগ্রহী হবে, যার ফলে আমরা তাদেরকে আগ্রহী করতে হবে তাদেরকে। আগে তো একটা টাইমে কৃষি আমরা মনে করতাম যে মাঠ ঘাটে কাজ, কিন্তু এখন মডার্ন টেকনোলজি এসে সেটাকে এমনভাবে আমরা দেখতে পাচ্ছি, এআই এর যে ইউজটা দেখতে পাচ্ছি। এবং স্যার আপনি আমাকে দেখালেন যে একটু আগে মাছকে কীভাবে ইয়ার সাথে কানেক্ট করে আপনি করতেছেন, এই জিনিসগুলো আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে ইন্ট্রোডিউসটা ঠিকমতো করতে পারতেছেন, আপনি যেটা বললেন যে আসলে হ্যাঁ এইটা সত্যি বলেছেন। এটা আমি 2010 সাল থেকে এটি নিয়ে কাজ করতেছি। বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলে বিটিভিতে সেভারেল টাইম এটা দেখানো হয়েছে, তারপরেও উদ্যোক্তারা ওইভাবে এগিয়ে আসে নাই। ব্যক্তি পর্যায়ে অনেকে আসছে, তাদেরকে আমি ফ্রি কনসালটেন্সি ও বা মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে বা ফিজিক্যাল ভিজিট করে তাদেরকে আমি সেট আপ করে দিয়েছি, সেখানে কোনো রকমের পয়সা বা লেনদেন এখানে হয়নি। কিন্তু তারপরেও আসেনি, কারণ হইল যে আমাদের এইটার প্রতি একটি আগ্রহ কম। তারা মনে করে আমাদের সলিম কবির রহিম কষ্ট করে যে ফসল উৎপাদন করছে আর আমরা শুধু খাবো, আমাদের কোনো দায় নাই, আমাদের কোনো দায়িত্ব নাই যে আমরা এটা উৎপাদন করব। বাজারে যাইয়া যখন বর্ষা হয়, বন্যা হয়, কাঁচামরিচের দাম, ইয়ের দাম যখন বাড়ে, লোকজন গলা ফাটায় বলে এটার দাম কেন বাড়লো, সরকার জবাব চায়। কিন্তু আসলে সে নিজে কিন্তু একটা কাঁচামরিচের গাছ লাগায় কোনো দিন কাঁচামরিচ খাইনি, তাহলে বুঝবে কৃষকের যে কষ্ট। আমি এই জায়গায়, আমিও কৃষক পরিবার থেকে এসেছি, আমি বিদেশে সেটেল করার সুযোগ পাইছি। আমেরিকায় আমি 3 বার গিয়েছি, কানাডায় 3 বার গিয়েছি, ইউকেতে আমি পিএইচডি করেছি। আমি সেখানে থাকার সুযোগ ছিল, কিন্তু আমি সেখানে থাকি নাই কৃষকের ছেলে হিসেবে, কৃষককে সাহায্য করার জন্য। ওই সলিম কলিম রহিম যেটা করতেছে তাকে সহযোগিতা করে আরও হাই টেকনিক ব্যবহার করে কিভাবে সে আগামীতে ফসল উৎপাদন বাড়াইতে পারে, তার জীবন মান, তার স্বাস্থ্য। স্যার ওইখানে ছাদ বাগান আমরা সবকিছু কমপ্লিট করে আসছি, এটা সম্বন্ধে একটু আমাকে বলুন। এখানে অনেক সুন্দর ডেরাস হয়েছে। আমরা উপরে ছাদে যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের বাসার আমার খাবার দেওয়ার জন্য। আমি যখন তখন ওইখানে তুলতে পারি, লাগাতে পারি, কিন্তু এটা হচ্ছে একটা এমএসসি একজন ছাত্রীর গবেষণা। আচ্ছা, এটা আমরা শুরু থেকে চারা লাগিয়েছি, মাছ ছাড়ছি, তাকে একটি খাবার দিয়েছি এবং 75 দিন আজকে এইটা তারা মাছের ওজন নিচ্ছে, হারভেস্ট করতেছে এবং ঢেঁড়স হারভেস্ট করবে। এই পুরা সময়ে এই 75 দিনে আমরা দেখতে পাচ্ছি যে ঢেঁড়স গাছ এখন একেবারে ফুলে ফলে শোভিত এবং প্রতি একদিন পর পর আমরা ঢেঁড়স হারভেস্ট করি। একদিন দেরি হয়ে গেলেই আমাদের ওই ঢেঁড়স অনেক বড় হয়ে যায়। তো এই সিস্টেমে কোনো মাটি নাই, কোনো সার নাই। একটা ফ্যামিলির যদি এরকম 4-5টা গাছ বা 2টা বেড থাকে, একটা ছোট্ট মাছের ট্যাঙ্ক থাকে, তাহলে তার ওই সিজনে বর্ষায় বা এর সময় ঢেঁড়স কেনা লাগবে না একেবারেই, শুধু এই শীত মাত্রা। আবার যে যখন টমেটো যদি লাগায় সে, তাহলে ওই শীতের সময় তার টমেটো কেনা লাগবে। নর্মাল ঢেঁড়সের চাইতে এটার আলাদা কি বিশেষত্ব? নর্মাল ঢেঁড়সে যখন মাটিতে আমরা বপন করি তখন যেটা হয়, আমরা যখন বপন করি তখন সার দেই, পানি দেই, তো আস্তে আস্তে আমরা ভুলে যাই যে ওইখানে গাছের খাবার শেষ হয়ে গেছে। তখন গাছ খাবার শর্টেজে পড়লে তখন সে কি করে, তার পুষ্টিহীনতার কারণে ফলগুলা ছোট হয়, ফুলগুলা ছোট হয়, একটা সময় দেখা যায় গাছটা মারা যায়। তা আমাদের এখানে যেটা হচ্ছে, আমরা অ্যাকোপনিক্স পদ্ধতি, আমি তো আগেও বলেছি যে
প্রতিনিয়ত আমরা অল্প পরিমাণ বাট সারা দিন ব্যাপী তাকে পুষ্টি সরবরাহ করতেছি, যার ফলে এই গাছটা মাঠের গাছ 3 মাসে মারা যাবে। আমার এই গাছ ইতিপূর্বে আমার রেকর্ড আছে 8 মাস পরে আমি উঠিয়েছি, এক একটা 10-12 ফিট হয়েছে ফুল এবং ফল সহ তুলে ফেলছি, কারণ শীতের সময় চলে আসছে, আমি শীতের সবজি লাগাবো। তো এইখানেও তাই আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলো আগামী 3 মাসেও কিছু হবে না, এবং আমার একটি বিদেশি অতিথি টিম আসবে, তাদের জন্য আমি এই গাছগুলো রাখতেছি, যাতে হঠাৎ করে লাগালেই তো হবে না। ইতিপূর্বে আমরা পুদিনা করেছি, এইখানে এমন পুদিনা হয়েছে। আমরা অরেগানো বিদেশি একটা সবজি, সেটা করেছি, দেখে বোঝার উপায় নাই যে এটা কোনো একটা ফরেস্টের মধ্যে আমরা নাই। তো এই চমৎকার একটি প্রোডাকশন। স্যার আমরা প্রথম থেকে দেখলাম যে আপনার অনেক ইউনিক ইনোভেশনগুলো অসাধারণ লাগলো স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরোটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য স্যার, আর অসংখ্য ধন্যবাদ আপনাকে যে ইনশাল্লাহ এটা আরো ভালো মতো আপনি আরো গুছিয়ে নেন, আমরা আরেকবার আসবো ইনশাল্লাহ, পুরোটা আরেকবার আপনার সাথে আমরা কথা বলে তুলে ধরবো ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।